श्रीगुरुभ्यो नमः। हरि ओम्। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आन शृण्वन्नोतिभिः सीदसादनम्। ॐ महागणपतये नमः। আমরা শ্রুতি বেদান্ত উপনিষদের তৈত্তরীয় আরণ্যকের অন্তর্গত কৃষ্ণ যজুর্বেদের তৈত্তরীয় উপনিষদ পাঠ শুরু করেছি। গত দু একদিন ধরে আমরা তার সূচনার কিছু কথা আমরা শুনেছি এবং তার প্রথম দুটি মন্ত্র, যার মধ্যে একটি শান্তি মন্ত্র এবং পরবর্তী যে মন্ত্রটিও, যেটি উপনিষদ এবং তার পাঠের উচ্চারণ, বেদ পাঠ, মন্ত্র পাঠের উচ্চারণ সহ, সেই বিষয়গুলি একটু আমরা প্রথম দুটি ক্লাসে পড়েছি। আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করব। আগেরগুলি রেকর্ডিং এ দেখতে পারবেন যে আমরা বলেছিলাম যে তিনটি বল্লী বা তিনটি চ্যাপ্টার, সেই অর্থে সেই সময়ের বল্লীগুলি বলা হচ্ছে শিক্ষা বল্লী প্রথমটি, দ্বিতীয়টি আরো দুটি ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লী নামে তিনটি চ্যাপ্টার বলতে পারেন। তো তার প্রথম চ্যাপ্টার, যে প্রথম শিক্ষা বল্লী, তার মধ্যে কতগুলি সাব পার্ট, সাব চ্যাপ্টার আছে। প্রথম অনুবাদ, দ্বিতীয় অনুবাদ, এইভাবে বলা হয়। তো তার মধ্যে আমরা প্রথম দুটি অনুবাদ, প্রথম অনুবাদটিতে শান্তি মন্ত্র সেটি আমরা পড়েছিলাম, এবং দ্বিতীয় অনুবাদ সেটিও আমরা পড়েছিলাম, যাতে সাধারণভাবে উপনিষদ, যে কোনো শ্রুতি পাঠের যে উপায়গুলি, উচ্চারণের উপায়, তার যে নির্দেশনামা, সেগুলি সংক্ষেপে আমরা একটু পরে জেনেছিলাম। আজকে আমরা তৃতীয় অনুবাদ, অর্থাৎ তৃতীয় যে ফার্স্ট চ্যাপ্টারের যে থার্ড পার্ট বলতে পারি, থার্ড সাব পার্ট, সাব চ্যাপ্টার বলতে পারি, তো সেই অংশটিতে আমরা, তার মধ্যে কতগুলি পরপর আলাদা আলাদা মন্ত্র আছে, অর্থাৎ এই তৃতীয় অনুবাকের মধ্যে বোধ হয় আমরা পাঁচটা মিলে এই তৃতীয় চ্যাপ্টারটি হয়েছে। আমরা এই পড়ব, আর তার যে অর্থগুলি, তার অর্থগুলি যে তার সঙ্গে আলোচনা একটু করে পারি। প্রথমে আমরা সেই মন্ত্রগুলি আমরা পড়ার চেষ্টা করব, যে যে মন্ত্রগুলি আমরা আগে পড়েছি, সেটা আমরা আগের দিন পড়েছিলাম, সেটি হচ্ছে এই মন্ত্রটি। আমরা আগের দিন সাম্যমিত্র ইত্যাদি মন্ত্র, যেটি স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে, সেটা আগের দিন পড়েছিলাম। প্রথম শান্তি মন্ত্র আমরা পাঠ করে নেবো, এগুলি আলোচনায় যাব না, যেহেতু আলোচনা করেছি। আমরা প্রথমে পাঠিয়ে তারপরে আজকের যে পাঠের যে অংশগুলি সেটা আসবে। প্রথমে আগের দুটি মন্ত্র আমরা আজকে পড়ি। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। এটি প্রথম আমরা শান্তি মন্ত্র পড়েছিলাম, সেটা আমরা এই উপনিষদের প্রথম বল্লীর এটি শান্তি মন্ত্র, সেই হিসেবে এটি পড়ে নিলাম। অর্থ আমরা আগের দিন পড়েছি। এরপর প্রথম মন্ত্র, দ্বিতীয় যেটি
অনুবাকের যে সেটি মন্ত্রটি সেটিও আগের দিন ব্যাখ্যা করেছি। এটা আজকে আমরা শুধু পাঠ করে নিচ্ছি। তারপরে আজকের পাঠটিতে মূল পাঠে আসবো। ॐ शीक्षाङ्ग्यआख्यस्यामः वर्णस्वरः मात्राबलं सामसन्तानः इत्युक्तशेषाध्यायः। এটুকু আমরা আলোচনা করেছিলাম যে এর মধ্যে দিয়ে কিভাবে আমাদের উপনিষদ শ্রুতির পাঠ কেমন ভাবে করা উচিত, তার যে নিয়মগুলি নিয়মাবলীগুলি সঠিক বিস্তারে সেখানে খুব সংক্ষেপের মধ্যেও তার বিস্তারে যে বিষয়টি ভাগ বলা ছিল। এবার এখান থেকে আজকে তৃতীয় অনুবাকে আজকের যে অংশ আমরা পড়ব তার মধ্যে 4-5টি তার মন্ত্র রয়েছে তৃতীয় অনুবাকটি। তো সেটি আজকে আমরা প্রথমে পাঠ করে তারপরে তার অর্থ তারপর তার বিশদ ব্যাখ্যায় আমরা চলে আসবো। এখান থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। सह नो यशः सह नो ब्रह्म वर्चसम् अथात सगंहिताय उपनिषदं व्याख्यास्यामः पंचस्वधिकरणेषु अधिलोकमधिज्योतिषमधिविद्यमधिप्रजमध्यात्मम् तामहासगंहित इत्याचक्षते अथाधिलोकम् पृथिवीपूर्वरूपम् योरुत्तररूपम् आकाशसन्धिः वायुसन्धानम् इत्यधिलोकम् अथाधिज्योतिषम् अग्निः पूर्वरूपम् आदित्युत्तररूपम् आपस्सन्धिः वैद्युतसन्धानम् इत्यधिज्योतिषम् अथाधिविद्यम् आचार्यः पूर्वरूपम् अन्ते वा स्युत्तररूपम् विद्यासन्धिः प्रवचनगुं सन्धानम् इत्यधिविद्यम् अथाधिप्रजम् माता पूर्वरूपम् पितोत्तररूपम् प्रजासन्धिः प्रजननगुं सन्धानम् इत्यधिप्रजम् अथाध्यात्मम् अधराहनुः पूर्वरूपम् उत्तरहनुरुत्तररूपम् वाक्सन्धिः जिह्वासन्धानम् इत्यध्यात्मम् इति महासंगंहिताः य एवमेतामहासंगंहितव्याख्याता वेद सन्धीयते प्रजया पशुभिः ब्रह्मवर्चसेनाद्येन सुवर्गेण लोकेन। এতটি পর্যন্ত এই অনুবাদটি যে সাবজেক্টের এটি এই কয়েকটি মন্ত্র মিলিয়ে রয়েছে। এরপরে আমরা এটির অর্থ এবং তার বিস্তারে তার ব্যাখ্যাতে চলে আসবো। আমরা প্রথম থেকে আবার শুরু করছি যে অংশটি বললাম এটি বেশ বড়, কয়েকটি মন্ত্র নিয়ে অনেকটাই বড় ছিল। আমরা এক একটি করে এটা অংশগুলি সাব পার্ট যেগুলি একটা একটা করে নিতে থাকবো। এখান থেকে আমরা শুরু করব। আমরা তাহলে প্রথম অংশটা এই তৃতীয় অনুবাকের প্রথম যে মন্ত্রটি ছোট্ট এটি ভাগ ভাগ করে শুরু করছি। আমরা দেখলাম পাঠের সময় আমরা এগুলি উচ্চারণের মধ্যে যেটা আমরা আগেও পড়েছিলাম ওই দ্বিতীয় অনুবাদের সময়, যে তার উচ্চারণের কেমন ভাবে স্বরিত উদাত্ত অনুদাত্ত উচ্চারণের ভেদ যেগুলি সেগুলি আমরা আগেও বলেছি যে ওগুলি আমরা ধীরে ধীরে নিজেরা নানাভাবে শিখে নিতে পারি। আমরা মাঝে মাঝে উচ্চারণ করবো যাতে আমাদের তৈরি হয়। আমরা প্রথমে এই ছোট্ট অংশটি যেটি স্ক্রিনে এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে সেটি আমরা প্রথমে শুনি এবং সেটির প্রথম অর্থটা দেখি। প্রথমে মূল অর্থগুলি দেখব, এরপরে সম্পূর্ণটি আলোচনা একসাথে আসবো। सह नो यशः सह नो ब्रह्म वर्चसम् अथात सगंहिताय उपनिषदं व्याख्यास्यामः पंचस्वधिकरणेषु अधिलोकमोधिमधिज्योतिषमधिविद्यमधिप्रजमध्यात्मम् तामहासगंहित इत्याचक्षते अथाधिलोकम् पृथिवीपूर्वरूपम् योरुत्तररूपम् आकाशसन्धिः।
আমরা বারবার ২-৩ বার করে বারবার উচ্চারণ করছি, যেহেতু আমাদের নতুন বিষয়, আমাদের উচ্চারণ এবং শোনা আমাদের কানে যেগুলি অন্তত প্রবেশ করে আমাদের একটু বোধ তৈরি হয়। সেইজন্য একটু বারবার করে নিচ্ছি। তো এই অংশটি শুধু ১ম এ পড়লাম। এরপর আমরা ১ম এ এই অংশটির আমরা অর্থে আসি, আবার এর পরের অংশটি আসব। এগুলি কি বলছেন পুরো যে আমরা অংশটি যেটা পড়ব, বলছেন যে কনসেপ্ট গুলো অনেক সময় আমাদের নতুন বা অন্যরকম মনে হতে পারে, যেহেতু আমাদের চিরাচরিত বর্তমান সমাজ, বর্তমান যে আমাদের সভ্যতা, ব্যবস্থা, সংস্কৃতি থেকে অনেকটা আমরা দূরে সরে এসেছি তার মূল যে সুর থেকে। তো আমাদের কাছে একটু নতুন রকম লাগতে পারে শুরুতে। বলছেন যে সমগ্র বিষয়টির মধ্যে যে এই অনুবাকের মধ্যে ব্যাখ্যায় আসবে যে বিভিন্ন যে লোক, আমরা শাস্ত্রকে পড়েছি হয়তো চতুর্দশ ভুবনের কথা বলা হচ্ছে। তার মধ্যে চতুর্দশ ভুবনের মধ্যে সপ্তলোক ঊর্ধ্বলোক, সপ্তলোক নিম্নলোক, সপ্ত নিচে পাতাল এবং সপ্ত ঊর্ধ্বলোক, এগুলি বিস্তারে অনেকটা কিছু কিছু আমরা বলেছিলাম। সে বেদান্ত সার বা এই বিবেক এই বেদান্ত সারই অনেকটা, অন্যান্য প্রকরণ গ্রন্থেও নানা জায়গায় সেগুলির বিস্তারে সেই লোকগুলির নাম ইত্যাদি উল্লেখ, বিস্তার ব্যাখ্যা রয়েছে। তো সেই যে লোকগুলি এবং জ্যোতি, জ্যোতির কথা আমরা আসবো। জ্যোতি অর্থে যে লুমিনোসিটি বা লাইট যাকে বলি, সেটির বিস্তারে আসবো। এবং বিদ্যা, যে জ্ঞান, নলেজ বা উইজডম। এবং প্রজা, প্রজা অর্থাৎ যে বংশ পরম্পরা বা শিষ্য পরম্পরায় যে একটি সভ্যতা সংস্কৃতি যেটা বহমান চলতে থাকে। অর্থাৎ যেমন গোমুখ থেকে গঙ্গোত্রী বা যমুনোত্রী হয়ে জল আসছে, সে মিশে প্রয়াগে মিশে শেষে গঙ্গাসাগরে যে পৌঁছচ্ছে। তো এই জল যখন পৌঁছে যাচ্ছে, গোমুখ বা গঙ্গোত্রীর জল গঙ্গাসাগরে পৌঁছচ্ছে, কিন্তু জলের ধারা, যে জল পৌঁছে গেল, কিন্তু তা বলে জল ধারা শুকিয়ে গেল না। যতক্ষণে সে গঙ্গোত্রী যমুনোত্রীর জল গঙ্গাসাগরে পৌঁছলো, ততক্ষণ নতুন আবার জল, অন্য জল গঙ্গোত্রী যমুনোত্রী থেকে আবার বয়ে সে গঙ্গার বা যমুনার খাতটিকে সম্পূর্ণ কখনো শুকনো রাখছে না, প্রবাহমান রাখছে। এবং সমুদ্রেরই জল আবার এই গ্রীষ্মেতে আবার বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ হয়ে আবার ঝরে পড়ে আবার হিমবাহ হয়ে আবার গ্লেসিয়ারের মাধ্যমে আবার সেটি চলছে। ফলে এই যে সম্পূর্ণ যে এই যে সাইকেল, সৃষ্টি চক্র আমরা বলতে পারি বা সংসার চক্র বলতে পারি, সেই বিষয় এই প্রজা, প্রজার মধ্যে দিয়ে প্রজা নিবে, এই যে ইকোলজির, আজকালকার দিনে ইকোলজির কথা বলা হয়। তো সেই বিষয়টি সম্বন্ধে আসবেন। এবং শরীর বিষয়, আমরা প্রত্যেকে আমরা নিজেদের যে সাধারণ যে আইডেন্টিফিকেশনটা আছে, আমি দেহ, আমাদের নিজের যে যার যার যে উপাধি, প্রত্যেকে যে যাকে যা মনে করে নিজের সম্বন্ধে, তো সেই বিষয় তার যে যে জায়গা থেকে সে রয়েছে, লেট আস বিগান ফ্রম দেয়ার। অর্থাৎ আধ্যাত্মিক জীবন আদর্শ অনেক উঁচু হলেও আমি যে যেখানে রয়েছি প্রত্যেকে, সেই স্থান থেকে আমাকে আমাকে আধ্যাত্মিক জীবন শুরু করতে হবে। অর্থাৎ মাউন্ট এভারেস্ট অনেক উঁচুতে আছে, কিন্তু আমাকে শুরু করতে হবে বেস ক্যাম্প থেকে, তবে ধীরে 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 আমি ওপরে উঠবো। এই ধাপগুলি এখানে দেখাবেন। এগুলি ৫ রকম এখানে প্রক্রিয়া বা উপাসনা আমার বলতে পারি, বা পূজা বা বিদ্যার মধ্যে দিয়ে যেগুলির বিস্তার, যেটি ভাবগুলি এখন অনেকটা হারিয়ে গেছে বললাম, যে সংস্কৃতি অনেক কিছু পাল্টে যাওয়ার ফলে, কিন্তু একটি তার মূল সূত্র বা ধারণা অন্তত আমরা পেতে পারি। সেই ৫ রকম যে উপায়, সেগুলো এক একটা উপাসনা বা ওয়ার্শিপ বলা হচ্ছে, বা পূজা বলতে পারি এক ধরনের, সেগুলি সংহিতা নাম দিয়ে, সেটি সংহিতা অর্থতেও আসবো। তো তার মধ্যে দিয়ে এই বিভিন্ন লোক প্রাপ্তির উপায়, বিভিন্ন জ্যোতির সঙ্গে সংযোগের উপায়, যেন বিদ্যা প্রাপ্তির উপায়, বিভিন্ন প্রজা অর্থাৎ এই চক্র, এই চক্র সম্বন্ধে যার জ্ঞান অর্জনের উপায়, এই যত সংস্কৃতির সভ্যতা প্রবাহমান থাকে, এবং শরীর বিষয় নিজের, যে নিজেরও যাতে নিজের উন্নতি, যেটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স, প্রবৃত্তি এবং নিবৃত্তি, প্রথমে ধর্ম অর্থ কাম, তারপরে মোক্ষ বা মুক্তি, যে সমগ্র প্রক্রিয়াটি কিভাবে প্রত্যেকে সে জানতে পৌঁছতে পারবে সকলে। তো সেইগুলি এই ৫টি এখানে বলা হবে, উদাহরণ দেওয়া হবে। সেগুলির মধ্যে দিয়ে, সেই উপাসনা বা পূজার মধ্যে দিয়ে তিনি খুব সংক্ষেপে সেই উন্নতির পথগুলি দেখাবেন। এবার সেখান দিয়ে সম্পূর্ণ মোক্ষ পর্যন্ত, যে ভগবান ভগবত প্রাপ্তি, যে নিজের উন্নতির দ্বারা শেষ পর্যন্ত ভগবত প্রাপ্তিও কি করে সম্ভব, তো সেটি ধাপে ধাপে তার প্রত্যেকটা যে ফল, সেগুলো খুব সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে তিনি দেখাবেন। তো প্রথম শুরু করছেন এই ছোট্ট প্রথম মন্ত্র, যেটি আমরা এক্ষুনি পড়লাম, স্ক্রিনে রয়েছে, সহনৌ জাসা বলে যেটা আমরা উচ্চারণ করলাম। নৌ অর্থে আমরা এর আগেও পড়েছি। আমরা যেন আগের দিনে বললাম, সেই গায়ত্রী মন্ত্র ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, নঃ অর্থাৎ আমাদের। আগের দিন সংন মিত্রতেও পড়েছিল, ন অর্থাৎ আমাদের। আবার সেই বিষয়টি আসছে যে এখানে শুধু আমার জন্য নয়, কোথাও কোনো সেলফিশনেস, স্বার্থপরতা নেই।
এখানে স্বার্থ ত্যাগের ভাবে আমাদের জন্য, শুধু নিজের জন্য না, আমাদের সকলের জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এইভাবে এখানে আমাদের বলতে নৌ অর্থাৎ আচার্য এবং শিষ্য, যে টিচার এবং যে পিপল বা ডিসাইপল বা স্টুডেন্ট, তাদের দুপক্ষের জন্য বলছেন সহম একসাথে যেন যশ, যেন আমাদের গ্লোরি, সেটা যেন আমাদের হয়, অর্থাৎ আমরা যেটা পড়ছি, জানছি, শিখছি, তাতে যেন আমরা উভয় যেন আমরা তাতে উপকৃত হই। মানে কোনো একজনকে ডিপ্রাইভ করে বা কাউকে ঠকিয়ে বা কাউকে দাবিয়ে রেখে বা কোনোভাবে এই র্যাট রেস, ইঁদুর দৌড়ের কোনো ব্যাপার নেই, যে সবাই আমরা যেন সেই সেই ভালোর পথে আমরা যদি এগোতে পারি, শিষ্য, টিচার এবং স্টুডেন্ট উভয়। এবং সাহা বলছেন সহনৌ আর ব্রহ্ম বর্চসম। ব্রহ্ম বর্চসম অর্থ হচ্ছে ব্রহ্ম তেজ। ব্রহ্ম তেজের আমরা বিস্তার অর্থটা আমরা পরে আসবো, যখন ব্যাখ্যায় আসবো, এখন শুধু অনুবাদটা পড়ে নিচ্ছি। এরপর বলছেন যে অথ, অর্থাৎ এরপরে যে এই যে আমরা বললাম এক্ষুনি, আমাদের উন্নতি হোক, আমাদের ব্রহ্ম তেজ বাড়ুক, এই বিষয়ে অথ মানে এটি বলার পরে আরো বলছেন যে অথ অত, এখান থেকে আমাদের এই বিষয় আমাদের সংহিতায়া, সংহিতায় অর্থাৎ এখানে আসবেন যে আমাদের এই বিভিন্ন ভাবে সংহিতা, সংহিতার শব্দটা আমরা অর্থটা পরেই আসবে, একটা সংহিতার কথা, সংহিতাকে আমাদের 5টি জিনিস পরপর বলছেন। ও বলছেন উপনিষদম ব্যাখ্যা শ্যামাহা, অর্থাৎ এই আমি এই সংহিতার এই যে উপনিষদ, সেই যে উপনিষদের ব্যাখ্যা, সেই রহস্য, সেটা ব্যাখ্যা করবো বা বলবো, বোঝাবো, আমি আলোচনা করব। প্রত্যেকটা শব্দের আমরা বিস্তারের অর্থে পরে আসছি, যে উপনিষদ অর্থাৎ বিস্তারে কি, আমি সেই ব্যাখ্যা আমরা পরে বলবো, সংহিতা অর্থ আসবো। যে 5টা কি বলছেন না, পঞ্চাশ অধিকরণ, যে 5টা কি কি, 5টা স্থানে, 5টা অধিকরণ স্থানে কি কি, সেগুলি বলছেন এক একটা করে। অধিলোক, অধিলোক অর্থাৎ লোকের বিষয়, সেটি একটা। এরপরে পরেরটা কি না, অধিজ্যোতিষ, জ্যোতির বিষয়, আমরা বলেছিলাম 5টা বিষয় আলোচনা। এরপরে অধিবিদ্যাম, বিদ্যার বিষয়। এরপরে অধিপ্রজম, প্রজার বিষয়। 5 নম্বর হচ্ছে অধ্যাত্ম, অধ্যাত্ম মানে শরীরের বিষয়। আমরা সে শান্তির ক্ষেত্রে পড়েছিলাম আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধি ভৌতিক, এই ত্রিতাপের জন্য 3টি শান্তির বলা হয়। তো অধ্যাত্ম অর্থাৎ নিজের সম্বন্ধে, নিজের শরীর এবং নিজের আত্ম বিষয়ক সম্বন্ধে এই 5টি বিষয়, লোক, জ্যোতি, বিদ্যা, প্রজা এবং আধ্যাত্ম বা নিজের সম্বন্ধে, আমরা এই 5টি বিষয় সংহিতার যে রহস্য উপনিষদ, সেটি আমরা বর্ণনা করবো, ব্যাখ্যা করবো, আলোচনা করব। এদের সবগুলিকে কি বলা হচ্ছে, মহাসংহিতা বলা হয়। এই 5টাকে মিলিয়ে শুধু সংহিতা না, তাতে অর্থাৎ সামথিং গ্রেট, এখানে মহা অর্থাৎ এখানে বুঝতে পারছি যে তিনি সামথিং গ্রেট, এটা শুধু ভেরি ইম্পর্টেন্ট বলে এখানে মহা বলেছেন। এই 5টি সংহিতাকে একসঙ্গে মিলে মহাসংহিতা এই নামে একে ইতি ইতি আচক্ষতে, তাকে এই নামে তাকে বলা হয়। এরপরে আমরা এর পরের অংশটা আসি, এটারও আমরা অনুবাদ দেখে নিই, তারপর আবার আমরা ব্যাখ্যায় আবার আসবো। বলছেন अथाधिलोकं पृथिवीपूर्वरूपं द्यौरुत्तररूपम् आकाशसन्धिः वायुसन्धानम् इत्यधिलोकम्। প্রথম বিষয় যেটি, এই 5টি যে বিষয়ের মধ্যে প্রথম লোকের বিষয়, প্রথমে ব্যাখ্যা শুরু করলেন যে অধিলোকম, যে লোক বিষয়ক যে সংহিতা, সংহিতার অর্থে পরে আসছি, যে সেই বিষয় বলছেন পৃথিবী, এই যে পৃথিবী, দ্য ওয়ার্ল্ড, এই আর্থ প্ল্যানেট, এটি পূর্ব রূপম, এটি হচ্ছে পূর্বরূপ, পূর্বরূপ, আমরা সেগুলি পরে অর্থ নেব। এবং দ্যৌরুত্তর রূপ, দ্যৌ হচ্ছে উত্তর রূপ, যে পরের রূপ, পূর্বে একটি আগের, একটি পরের। তো দ্যৌ অর্থাৎ কি, দ্যৌ অর্থাৎ মানে স্বর্গলোক, বিস্তারে পরে আসছি। এবং এরপর আকাশ, আকাশ বলছেন এর সন্ধি, সন্ধি মানে জাংশন বা কানেকশন। বায়ু, বায়ু বলছেন বায়ু সন্ধানম, অর্থাৎ বায়ু হচ্ছে এই দুটোর মধ্যে সন্ধান, অর্থ পরে দেখব, যে বায়ু এগুলিকে কানেক্ট করছেন যেন, এইগুলি মিলিয়ে বলা হলো অধিলোকম, অর্থাৎ এই লোক বিষয় উপাসনা বিধি। আমাদের কাছে পুরোটাই একদম খুব হয়তো আজব বা খটকা বা কিছুই আমরা আগে পিছিয়ে কিছুই বুঝতে পারছি না, মনে হতেই পারে, স্বাভাবিক, এটা অদ্ভুত একটা কনসেপ্ট, মানে কিছুই এখন হয়তো বুঝছি না, আমরা ব্যাখ্যায় হয়তো একটু বুঝবো। তা কি বললেন, 5 রকম তিনি বলেছেন, 5 রকম পূজা বা উপাসনার কথা বলবেন। প্রথমটাটি বললেন লোক সম্বন্ধে, বললেন পৃথিবী পূর্বে, দেউ স্বর্গ পরে, মাঝখানে আকাশ এবং বায়ু দিয়ে সে যোগ, এটিকে মিলিয়ে অধিলোকে বলা হলো। প্রথমে আপাতত এটাই শোনা রইল আমাদের, পরেরটাতে আগে চলে আসি, তারপর আবার একসঙ্গে আসবো। পরেরটাতে বলছেন
अथाधिज्योतिषम् अग्निः पूर्वरूपम् आदित्य उत्तररूपम् आपसन्धिः वैद्युतः सन्धानम् इत्यदि ज्योतिषम्। এবার দ্বিতীয় যেটি জ্যোতি বিষয়ক তিনি আলোচনা করবেন বলেছিলেন, তো জ্যোতি বিষয়ক আলোচনায় আসছেন। তো বলছেন যে কি না, এখানে অগ্নি অর্থাৎ ফায়ার, যে আগুন, সে আগুনকে এখানে পূর্বে, আগে যেমন বলেছিলেন পৃথিবী পূর্বে আগে, এবার আদিত্য, আদিত্য অর্থাৎ সূর্য, সূর্যকে পরের উত্তরের উপর বলছেন। এরপরে আগেরটা যেমন সে আকাশ দিয়ে সন্ধি বলেছিলেন, এখানে বলছেন এই জল, আপ মানে হচ্ছে জল, জল হচ্ছে বা জল বা সেটি হচ্ছে সন্ধি, এটা যেটা কানেকশন। আর কি বৈদ্যুত সন্ধানম, বৈদ্যুত মানে বিজলি, যেটা আমরা যেটা বিদ্যুৎ বলি, সেটা হচ্ছে এটার কানেকশন, এটা দিয়ে জড়া হচ্ছে। আগেরটা যেন বায়ু দিয়ে বলেছিলেন। ইত্যাদি জ্যোতিষম, এইটুকু হচ্ছে জ্যোতিষ সম্বন্ধে বিদ্যা ও উপাসনা বা পূজা তিনি বললেন। এরপরে আমরা 5টা বলেছিলাম আসবো, এরপরে 3 নম্বরে আসছি। এখনো আমরা অলমোস্ট মানে হয়তো কিছুই ব্যাপারটা বুঝতে পারছি না, আগে পিছে কি বলতে চলেছিলেন, এটা মানে কি, এগুলো অদ্ভুত। আমরা প্রথমে আর বাকি 3টাও পড়ে নিই, তারপরে অর্থেতে আসবো। পরেরটিতে আসছেন, अथाधिविद्यम् आचार्यः पूर्वरूपम् अन्तेवास्युत्तररूपम् विद्यासन्धिः प्रवचनगुं सन्धानम् इत्यधिविद्यम्। কি বললেন এখানে? বললেন এবারে বিদ্যার বিষয় আমি যে সেই বিষয় সংহিতার কথা আমি বলবো। এখানে আচার, আচার্য গুরু, টিচার যিনি শিক্ষক, তিনি এখানে পূর্ব আগের। আর অন্তেবাসী হচ্ছে যিনি শিক্ষকের কাছে থেকে, অর্থাৎ ছাত্র বা শিষ্য, যে স্টুডেন্ট পিপল, সে হচ্ছে পরের ভাগ। এবং বিদ্যা, বিদ্যা হলেন তার যে সন্ধি বা তার যে কানেকশন। আর প্রবচন, প্রবচন অর্থাৎ আচার্য যিনি, টিচার যিনি পড়ান, যেমন স্কুলে কলেজে পড়ান টিচার, সেই রকম যে পড়ানো যেটি, সেই প্রবচন, সেই লার্নিং, সেটি শিক্ষা দেওয়াটা, এডুকেশন দেওয়াটা, উপদেশ দেওয়াটা, সেটি এই সন্ধান অর্থাৎ সেই কানেকশনের কারণ। এবার ইতি, এগুলো মিলিয়ে বলা হলো অধিবিদ্য, এগুলোকে নিয়ে বিদ্যা বিষয়ক সংহিতা বলা হলো। 3টে পড়লাম আমরা, এরপরে আমরা শেষ 2টি পড়ে নিই, তারপরে অর্থকে আসছি। পরেরটা বলছেন, अथाधिप्रजम् मातापूर्वरूपम् पितोत्तररूपम् प्रजासन्धिः प्रजननगुं सन्धानम् इत्यधिप्रजम्। কি বললেন এখানে? প্রজা বিষয়ক যে সংহিতা সেটি সম্বন্ধে তিনি বলবেন। সেখানে মাতা হলেন, মা হলেন মাদার, তিনি পূর্বে, পিতা হলেন পরের, এবং যে সন্তান, যে প্রজা অর্থাৎ যে সন্তান, যে ইয়ে ডটার বা সন, যে চিলড্রেন, চাইল্ড, সে হচ্ছে তার এই সন্ধি। এবং প্রজনন, যে প্রক্রিয়েশন অর্থাৎ যে প্রক্রিয়া, সে প্রজননের প্রক্রিয়া, সেটি হচ্ছে এই সন্ধানম। এবং এগুলি মিলিয়ে বলা হলো অধিপ্রয়োজন, যে প্রজা বিষয়ক সংহিতা বলা হলো। এরপরে শেষ যেটি 5টির মধ্যে 5 নম্বর শেষ বিষয়টি, সেটিতে আমরা চলে আসি। अथध्यात्मम् अधराहनुः पूर्वरूपम् उत्तरहनुरुत्तररूपम् वाक्सन्धिः जीवासन्धानम् इत्यध्यात्मम्। কি বললেন? বললেন যে এখানে এই আধ্যাত্ম অর্থাৎ নিজের সম্বন্ধের বিষয়, সেই সংহিতা বলবো। সেখানে অধরা হনু অর্থাৎ নিজের, আমাদের যে মুখের যে নিচের অংশটা, অর্থাৎ জীবের যে নিচের, যে আমরা এই ম্যান্ডিবলের যে আমাদের যে অংশটা, চোয়ালে যে নিচের চোয়াল, সেই চোয়ালটি, সেটা হচ্ছে পূর্ব, প্রথম আগের। আর উত্তরায়ণ অর্থাৎ আর ওপর অংশটা, যে আমাদের ওপরের ঠোঁটের অংশ, অর্থাৎ চোয়ালের যে আমাদের ওপর অংশটা, যে সেই অংশটা, সেটা হচ্ছে তার ওপরের অংশটা, তার উত্তর। এবং এই দুটোর যে মিলিয়ে তার যে সন্ধি কি না, বাক বা বাণী, আমরা যে কথা বলি, এই দুটো চোয়ালের দ্বারা আমরা কথাবার্তা যেটা বলি, তা সেই কথাবার্তা, সেই বাণী যেটি বাক, সেটাকে সন্ধি বলা হচ্ছে। এবং জিহ্বা, কথা বলার সময় যেন আমাদের জিভের, আমাদের সঞ্চালনের দ্বারা আমাদের উচ্চারণ হয়, জিহ্বাকে আমাদের সহায়ক, আমাদের সন্ধানম বলা হলো। এটি মিলিয়ে অধ্যাত্ম বলা হলো। এই 5টি বলে দেওয়া হলো। এরপরে তিনি এই বিষয়টির উপসংহার করছেন, সেই অংশটি আমরা বলে এবার আমরা প্রথম ব্যাখ্যাতে চলে আসব। উপসংহার কি বলছেন নিচে? বলছেন যে ইতি মামস
इति मामस्म इति महासगंहिताः य एवमेता महासगंहिता व्याख्याता वेद संधीयते प्रजया पशुभिः ब्रह्मवर्चसेन नाद्येन सुवर्गेण लोकेन। কি বললেন যে ইতি, যে এইভাবে ইমা এইরকম যে মহাসংহিতা, মহাসংহিতা, এই যে পাঁচটি বললেন, পাঁচটি সংহিতা মিলিয়ে একটা মহাসংহিতা, স্পেশাল বলে মহা বলছেন, তো সেকে বলা হয় ইহ, যেটি যে মানুষ এবং এইভাবে এগুলি এতা, এই সবগুলিকে ব্যাখ্যাতে যেগুলি বলা হলো, ব্যাখ্যা করা হলো, সেই মহাসংহিতাগুলোকে যারা বেদ, যারা জানতে পারে, যারা অর্থাৎ ঠিক ঠিকভাবে জেনে বুঝে তারা সেইভাবে পালন করতে পারে, তারা প্রজা অর্থাৎ এই সন্তানের দ্বারা, বা এই যে বললাম এই যে সমগ্র এই যে এই সভ্যতার এই যে পরম্পরার দ্বারা, পশু এবং অন্যান্য অর্থাৎ যা কিছু, অর্থাৎ যার যা সম্পত্তি বা এছাড়া প্রত্যেকে নিজের বা যেখানেই হোক না কেন সেসব পরম্পরা সব ক্ষেত্রে তার যা সবকিছু অভ্যুদয় সবকিছু, এবং ব্রহ্মবর্চসেন, যে ব্রহ্ম তেজ এর দ্বারা, এবং অন্যাদ্যেন, এবং অন্ন আদি, অন্ন মানে ফুড বা আমরা ভাত চাল যেমন বলি, অর্থাৎ খাদ্য, এবং আদি মানে অন্যান্য, অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যা কিছু লাগে, ধর্ম অর্থ কামে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, আরো যা কিছু সহায়ক যা কিছু লাগে, সেই সব কিছু সেগুলি যেমন, আর এবং সুবর্গেন লোকেন, যে স্বর্গরূপ নানা লোক, আমরা বলেছিলাম সেই চতুর্দশ ভুবনের নিচের গুলি তো পাতাল, আর ওপরের গুলি ঝুলি স্বর্গ ইত্যাদি নানা লোক, সেগুলি সন্ধিয়তে মানে সেগুলিতে সম্পন্ন হয়ে যায়, বা সেগুলি সবকিছু সে পেয়ে যায়, বা সেগুলি সে পেয়েছে সেগুলিকে ভোগ করতে পারে, সেগুলি বা জানতে বা সেগুলির জ্ঞান অর্জন করতে পারে। তো এই হলো সম্পূর্ণ যেটা অনুবাদটি পড়লাম, এর প্রত্যেকটি আমরা এক একটি করে অনুবাদ পড়লাম ছোট্ট ছোট্ট করে, এরপর আমরা বিস্তৃত একসঙ্গে এটার ব্যাখ্যায় আলোচনাতে আসি। তাহলে এবার আমরা দেখব যে এখানটা আমাদের খুবই অদ্ভুত কতগুলি আলোচনাগুলি পড়লাম, যেগুলি আমরা হয়তো কিছুই প্রথমটা বুঝতে পারলাম না ঠিক কি বলতে চলেছেন বা কি বলতে চাইছেন এটার মধ্যে দিয়ে, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা বলেছিলাম যেহেতু আমাদের অনেক কিছু পরম্পরা হারিয়ে যাওয়ার ফলে আমরা এটার মধ্যে খুব সহজে আমরা ঢুকে অর্থ বুঝতে পারছি না, তবু আমরা চেষ্টা করব যেমন যেমন যে ভগবৎপাদ আদি শঙ্করাচার্য অধ্যায়রা আচার্যরা যেমন বলেছেন, তো আমরা মূল তথ্যের মাধ্যমে আমরা সংক্ষেপে অর্থতে আসার চেষ্টা করব। তাহলে প্রথম অংশটা থেকে এক একটা এবার অর্থে আমরা চলে আসি। প্রথম অংশটাতে আমরা বললাম যে উনি বললেন যে আমাদের উভয়ের, টিচার এবং স্টুডেন্ট, আমাদের উভয়েরই আমাদের তাতে যশ, আমাদের গ্লোরি সেটা হোক, এবং আমাদের ব্রহ্ম বর্চস, আমাদের ব্রহ্ম তেজ, আমাদের বারুদ। প্রথম আমরা তাহলে যশ তো আমরা গ্লোরি বুঝি, ব্রহ্ম তেজ ব্রহ্ম বর্চস থেকে আমরা প্রথমে অর্থ শুরু করব। ব্রহ্ম তেজ অর্থাৎ কি অর্থ বোঝানো হচ্ছে? দুটো অর্থ দেখবেন আমরা বিভিন্ন অন্য উপনিষদের শ্রুতিতে পড়েছি, অন্য উপনিষদে, সেখানে আছে একটি কাহিনী আছে যে এক ছোট্ট বালক, তাকে তার গুরু তাকে পাঠিয়েছেন তার কাছে কিছু ওই গরু দিয়ে, বলেছেন গরুগুলিকে গিয়ে চড়া, গরুগুলি যখন অনেক সংখ্যা হয়ে যাবে, কত 100 বা 1000 যেমন, তখন তুমি তাদের নিয়ে ফিরে আসবে। তা সেই শিষ্য গেছে, সে ছোট ছেলে, সেই যে গরুগুলি চড়াচ্ছে এবং অনেক দিন ধরে গরুগুলিকে মাঠে মাঠে চড়িয়ে, এবার সেখানে কাহিনীতে আছে যে সেখানে তিনি গুরু থেকে দূরে রয়েছেন, তিনি শুধু গরুগুলো চড়াচ্ছেন তার মাঠে ঘাটে, তো সেখানে নানাজন তাকে শিক্ষা দিচ্ছেন। কিরকম শিক্ষা তাতে কাহিনীতে আছে, অন্য একটি উপনিষদের কাহিনীতে, যে কখনো তিনি যে আগুন জ্বালাচ্ছেন রাতের বেলা, বা যখন তিনি চলছেন সেখানে যে সঙ্গে গরু বা মোষ ইত্যাদি রয়েছে, ষাঁড় ইত্যাদি রয়েছে, কখনো আকাশ থেকে পাখি আসছে উড়ে, তো এরা তাকে নানা শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ প্রকৃতির মধ্যে তিনি শিক্ষা পাচ্ছেন, অর্থটি এই। এবং তিনি যখন ফিরে আসছেন গুরুর কাছে, গুরু কি বলছেন যে তোমার মুখ তো ব্রহ্ম থেকে উদ্দীপ্ত দেখা যায়, তুমি নিশ্চয়ই তুমি ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিদ্যা লাভ করেছো, কে তোমাকে ব্রহ্মবিদ্যা দিয়েছে বলো। তখন এই শিষ্য, এই ছোট্ট বাচ্চা ছেলেটি বলছে যে আমাকে কোনো মানুষ তো ব্রহ্মবিদ্যা কেউ দেয়নি, আমাকে তো এই গরু বা এই এই হাঁস বা এই আগুন, এরা আমাকে নানা শিখিয়েছে, সেই শিক্ষাতেই যা কিছু শিখেছি। কিন্তু গুরু তার মুখ দেখে বুঝতে পারছেন সে ব্রহ্ম তেজে এখন উদ্দীপ্ত, তার মুখের মধ্যে এমন একটা পরিবর্তন এসছে যে তাকে তিনি ব্রহ্মবিদ্যা উদ্দীপ্ত বলছেন, এটিকে বলে ব্রহ্ম বর্চসা, ব্রহ্ম তেজ। স্বামীজি বলছেন যে এক জায়গায়, স্বামী বিবেকানন্দ, যে এই যখন সেই উপলব্ধি হয়, ঈশ্বর উপলব্ধি, আত্ম উপলব্ধি হয়, even if a fool goes to that or in that stage, he comes back as a sage,
মানে একদম মূর্খ যদি সেই জায়গায় উপনীত হয়, সে আর মূর্খ থাকে না, সে একজন সেজ, সে একজন ঋষি হয়ে যান, মন্ত্রদ্রষ্টা, সত্যদ্রষ্টা। সেখানে ওই কাহিনীতেও রয়েছে যে ছোট্ট বাচ্চা ছেলে, সে ওই যেন প্রকৃতির মধ্যে দিয়ে তাকে শেখাচ্ছেন, সে শিখছে, এবং গুরু তাকে দেখে বুঝতে পেরেছেন তোমার মুখ ব্রহ্মতেজে উদ্দীপ্ত হচ্ছেন। অর্থাৎ তার সাধারণ মানুষের চাইতে যে অজ্ঞানী, যে অবিদ্যার জড়েছে, তার থেকে যখন ব্রহ্মজ্ঞানী, তার মুখ চোখ তার একটা বিশেষ যেন আভা যেন ফুটে বেরোয়, সেটিকে যে ব্রহ্ম বর্চসে, যে ব্রহ্ম তেজ, সেটিকে ব্রহ্ম বর্চসে বলা হচ্ছে। অর্থাৎ যে ব্রহ্মজ্ঞ, তার যে অ্যাপিয়ারেন্স, তার যে আমরা অরা বলতে পারি, বা তন্মাত্রা বা ভাইব্রেশন, আজকের দিনের এইসব শব্দ বলতে পারি, সেগুলি, তো সেগুলিকে ব্রহ্ম তেজ এক অর্থে বলা হচ্ছে। এটি একটা অর্থ হলো যেটা ব্রহ্মজ্ঞের ক্ষেত্রে। আরো একটা অর্থ হচ্ছে ব্রহ্মচারী, যে ব্রহ্ম শব্দটি, ব্রহ্ম শব্দের দ্বারা বেদও বোঝানো হয়, অর্থাৎ শ্রুতিও বোঝানো হয়, বেদ, বেদ বেদান্ত শ্রুতি, তাকেও বোঝানো হয়। অর্থাৎ ব্রহ্মচারী অর্থাৎ যে বেদ যে পাঠ করে, আমরা জানি ব্রহ্মচারীরা যেন গুরুকুলে বিদ্যার্থী তারা বেদ পাঠ করা হয়। অর্থাৎ যারা এই বেদ অধ্যয়ন করছে, যেটি আমরা এর আগের অনুবাকে পড়েছিলাম না, বেদ অধ্যয়নের নিয়ম কানুন, এই মন্ত্র পাঠ কিভাবে করতে হয়, উদাত্ত অনুদাত্ত স্বরিত ইত্যাদি। তা যখন বেদ পাঠ করা হয়, বেদ মন্ত্রের যে শক্তি আছে, সে শক্তির দ্বারা, অর্থাৎ আপনি ব্রহ্মজ্ঞ না হলেও যতক্ষণ, অর্থাৎ উপলব্ধি, আত্ম উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি, সে আত্মসাক্ষাৎকার না হলেও, এই বেদ পাঠের দ্বারা তার মন্ত্রের যে শক্তি আছে, সে শক্তির দ্বারাই যে বেদ পাঠ যখন করা হয় ঠিকঠাক ভাবে, যথাশুদ্ধ ভাবে করতে পারলে, সেই যে ব্যক্তি যে বেদ পাঠ করছে, তার মুখে চোখেও, তার মুখে চোখে একটা আভা একটা বেরোয়। অর্থাৎ তার মুখে চোখে সামথিং ডিফারেন্ট অন্যান্য সকল ব্যক্তি চেয়ে, যার জন্য ঠিক খেয়াল করলে একটা সত্য গুণের একটা আভা আমরা বলতে পারি, সাত্ত্বিক একটা আভা, যেন একটা লাইট যেন যেন তার মুখ থেকে যেন একটা মনে হয়। এটা কিন্তু প্রত্যক্ষ, এটা দেখা যায়। মানে যদি ঠিক ঠিক আমরা সেই রকম দেখা দৃষ্টি আমাদের যদি খেয়াল থাকে, ওই জন্য ব্রহ্ম বর্চসে দু অর্থে বলা হচ্ছে। আমরা যিনি শিক্ষক, যিনি এখানে আচার্য, যিনি শেখাচ্ছেন, তিনি ব্রহ্মজ্ঞ আমরা ধরে নিচ্ছি, যে কারণ তিনি যে ব্রহ্মজ্ঞ, তিনি তো অপরকে শেখার যোগ্যতা। সেজন্য তার ক্ষেত্রে যে ব্রহ্ম বর্চসে, সেটি কিরকম না, তার ক্ষেত্রে ব্রহ্মজ্ঞ যে ব্রহ্ম তেজ, সেটি মুখ থেকে বেরোচ্ছে, মুখ চোখ দিয়ে তার অ্যাপিয়ারেন্স এর মধ্যে সেটি চোখে পড়ছে। আর স্বামীজির ক্ষেত্রে, যে স্বামীজি একসময় যখন সেই যখন ওই আমেরিকা যাওয়ার আগে তিনি জাহাজে করে যখন আমেরিকা যাবেন, চায়না জাপান নানা জায়গায় হয়ে যাচ্ছেন, একসময় ওই রাস্তা দিয়ে হাঁটছেন, চায়না জাপানের রাস্তায়, কাহিনীতে আছে, তাকে দেখে চারপাশের মানুষরা বলছে যে এ যেন বুদ্ধ যেন হেঁটে যাচ্ছেন। অর্থাৎ তারা তাকে চেনেন না, কিন্তু তার একজন সন্ন্যাসী, তার মুখে চোখে যে তেজ, অদ্ভুত তার চেহারা, তো বলছেন যে বুদ্ধ যেন হেঁটে যাচ্ছেন। স্বামী তুরীয়ানন্দজির কথা এখানে আছে, যে কাশিতে তিনি হেঁটে যাচ্ছেন, যিনি কাশির রাস্তা ধরে, তার আশেপাশের লোকেরা পথ থেকে রাস্তা ছেড়ে দিচ্ছে, যে তার মুখ চোখ দেখে এমন একটা, তার একটা চেহারা, যে সকল বলছে এই একজন বিশিষ্ট একজন ব্রহ্মজ্ঞতার ব্যক্তি, যে ন্যাচারালি সবাই যেন তার সে উদ্বুদ্ধ হচ্ছে তাকে দেখে। তো সেই রকম এখানে ব্রহ্ম বর্চসে আর একটি অর্থ যেটি হয়, সেটি হচ্ছে যে যে শুধুমাত্র বেদ পাঠও যারা করছেন, ব্রহ্মচারী যারা বিদ্যার্থী যারা, সেখানেও তারা সত্যগুণের একটা আভা তার মধ্যে আসে। তো সেখানেও তাদের চেহারাতে একটা যেন ইফালজেন্স বা একটা লুমিনোসিটি যেন থাকে। এটা আমি প্রত্যক্ষ যেন দেখেছি এখানে কাশিতেও, যে আমরা এখানে বিদ্যার্থী গুরুকুল অনেক আছেন এখানে। তা এখানে যখন হসপিটালে নানা বিদ্যার্থীরা যখন আসে নানা গুরুকুল থেকে চিকিৎসার জন্য, আর অন্যান্য এমনি অনেক বাড়ির ছেলেমেয়েরাও তো চিকিৎসার জন্য আসে, প্রত্যক্ষভাবে কিন্তু এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়। ইয়ং অনেক ছেলেমেয়ে যারা চিকিৎসা আছে, তাদের যে মুখ চোখে যেমন সুন্দর একটা, ছোট বাচ্চাদের মুখ চোখে যেন সিম্পল একটা খুব সরল যে চেহারা, সেটা মুখ, কিন্তু সেটি তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে যে বিদ্যার্থী যারা আসে গুরুকুল থেকে অনেক, তাদের অনেকেরই তাদের মুখ চোখের মধ্যে একটা যেন স্পেশাল যেটা সত্যগুণের একটা আভা থাকে। এটা কিন্তু প্রত্যক্ষ আমার নিজেরও এটা চোখে দেখা। তো এই জন্য এই বেদ পাঠের ফলে, যে শুদ্ধ বেদ পাঠের ফলে, এই একটা মন্ত্র শক্তির জন্য, মানে ব্রহ্মজ্ঞ না হলেও এই বেদ পাঠের দ্বারাই একটা সত্যগুণের একটা আভা, একটা ব্রহ্ম বর্চসম, ব্রহ্ম তেজ, এই লুমিনোসিটি একটা মুখে চোখে চেহারার মধ্যে এটা ফুটে বেরোতে পারে। সেই জন্য ব্রহ্ম বর্চসম তাহলে দুই অর্থেই হলো, যে আচার্যের জন্য তিনি ব্রহ্মজ্ঞ হিসেবে তার মধ্যে ব্রহ্ম তেজ, আর শিষ্য যিনি শিখছেন, তিনি যে বেদ পাঠ করছেন, এই শুনছেন, জানছেন, উচ্চারণ করছেন, তার দ্বারাই তার মুখে একটা এই সত্যগুণের একটা আভা যেন তন্মাত্রা তার ফুটে উঠছে। তো দুই ভাবেই তাহলে এটি ব্রহ্ম বর্চসম হলো। এরপরে কি বলছেন, যে তিনি এইগুলি বলবেন, যে এই সংহিতা, এই বিষয়গুলি তিনি এখন বোঝাবেন। এই পাঁচটি বিষয় বললেন, পাঁচটা বিষয়, এই জ্যোতি, লোক, বিদ্যা, প্রজা এবং অধ্যাত্ম, অর্থাৎ নিজের সম্বন্ধে, নিজের শরীর ইত্যাদির সম্বন্ধে তিনি ব্যাখ্যা করবেন। তো এই উপনিষদগণ তিনি ব্যাখ্যা করবেন। উপনিষদ অর্থ কি? আমরা তো উপনিষদ পড়ছি, তৈত্তরীয় উপনিষদ, আগের দিন আমরা বলেছিলাম সেটি বিষয়, যে উপনিষদ হচ্ছে যেটা দ্বারা
যেটি তার কাছে, যেটির সান্নিধ্যে থাকলে, যেটির সংযোগে বা কাছে নিকটে থাকলে আমাদের এই যে বাসনা, আমাদের বন্ধন, এগুলো সব কেটে যায় এবং আমরা মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ এই যে ভাবটি যেখানে, যে রহস্যবিদ্যার দ্বারা যার সংস্পর্শে এলে, যার সান্নিধ্যে এলে, যেখান থেকে আমাদের মধ্যে যা কিছু এই সংসার চক্রের বন্ধন কেটে গিয়ে আমরা মোক্ষ প্রাপ্তি, আমরা যে উন্নতি সেই পথে যেতে পারি, নিঃশ্রেষের পথে যেতে পারি, তাকে সেই রহস্যবিদ্যাকে উপনিষদ বলা হয়। তাই বলছেন সেই উপনিষদ ওই জন্য এখানে ব্যাখ্যা করবেন এই সংহিতা। সংহিতা যাকে মহাসংহিতা বলছেন, পাঁচটিকে একসঙ্গে করার জন্য। সংহিতা কাকে বলছেন এখানে? আমরা মনে রাখবো যে আগের যে আমরা অনুবাদটি আগের দিন পড়েছিলাম, যেখানে ওই বেদ পাঠে নানা নিয়ম কানুনের কথা বলেছিলাম, সেখানে আমরা সাম সন্তান এরম করে বলেছিলাম। সন্তান আমরা অর্থ লিখে নিয়েছিলাম সন্ধি। আমরা ব্যাকরণে জানি, বাংলা ব্যাকরণেও আছে যে সন্ধি হয়। যেমন আমরা বলেছিলাম নরযুক্ত ইন্দ্র, নরেন্দ্র ইত্যাদি। তা ব্যাকরণে জানি 5 রকম সন্ধি হয়। ব্যঞ্জন সন্ধি, যে ব্যঞ্জন বর্ণের দ্বারা; স্বর সন্ধি, স্বাদি নানা সন্ধি, যে স্বর এবং ব্যঞ্জন মিলিয়ে; বিসর্গ সন্ধি হয়; অনুস্বার, অনুস্বার সন্ধি হয়। 5 রকম মূল সাধারণত সন্ধি হয়। তো এখানে সংহিতা শব্দের দ্বারা, আগে যেটি সন্তান বলা হয়েছিল আগের অনুবাকে, এখানে সংহিতা শব্দের দ্বারা সেটি বোঝানো হচ্ছে, অর্থাৎ সন্ধি, কানেকশন। ব্যাকরণে যাকে সন্ধি বলা হচ্ছে, এখানে তাকে সন্তান বলা হয়েছিল আগের চ্যাপ্টারে, আগের অনুবাকে, আর এই অনুবাকে তাকে সংহিতা বলা হচ্ছে। এবং এই 5টি যে সংহিতা বোঝানো হচ্ছে এখানে, ওই লোক, জ্যোতি, বিদ্যা, প্রজা এবং অধ্যাত্ম, এই 5টি মিলিয়ে তাকে মহাসংহিতা, অর্থাৎ আরো স্পেশাল, আরো ইম্পর্টেন্ট সংহিতা তাকে বলা হচ্ছে। এই যেহেতু 5টি মিলিয়ে একটা স্পেশাল বলে, তাতে এই ব্যাপকভাবে তাকে একটা আমাদের উদ্দেশ্যে এই সংহিতা, সংহিতা বা সন্তান বা এই সন্ধির দ্বারা বিশাল কিছু, বড় কিছু আমরা প্রাপ্ত হতে করতে পারি, পেতে পারি। কি পেতে পারি সেটা আসবেন। তো সেটার জন্য একে মহাসংহিতা, শুধু সন্ধি নয়, শুধু কানেকশন নয়, স্পেশাল কানেকশন, ভেরি ইম্পর্টেন্ট কানেকশন, মহাসংহিতা মানে, বা গ্র্যান্ড কানেকশন, এরকম বলা হচ্ছে। ঠিক যেমন কুম্ভের ক্ষেত্রে হয় না, কুম্ভ বা মহাকুম্ভ, অর্ধকুম্ভ বা পূর্ণকুম্ভ, মহাকুম্ভ যেরকম বলা হয়, সেই রকমই হচ্ছে মহাসংহিতা, আরো গ্র্যান্ড, তার মধ্যে আরো স্পেশাল। সংহিতা ইটসেলফ 5টাই স্পেশাল, 5টা মিলে গেলে তো আরো স্পেশাল, আরো গ্র্যান্ড ব্যাপার। তো সেটা বলা হচ্ছে যে এটি তিনি বলছেন, এরপর তিনি বোঝাবেন। এটা কিভাবে বোঝাবেন? আমরা সন্ধির কথা বললাম যে 5 রকম যে সন্ধি জানি, ব্যঞ্জন, স্বর, বিসর্গ, অনুস্বার, স্বাদি ইত্যাদি। যে কোনো সন্ধির ক্ষেত্রে, যেমন নর যুক্ত ইন্দ্র, নরেন্দ্র, নর এখানে নর, রেফ এবং তারপর অ, তারপর ইন্দ্রর রস্য ই, অ আর ই মিলে কি হলো? এ হলো। তো এই যে কানেকশন হলো, একটা আগে একটু অ ছিল, পরে ই ছিল, জুড়ে গিয়ে কি রইলো? অ রইলো না, ইও রইলো না, কি হয়ে গেল? এ হয়ে গেল। এবং কেন হলো সেটার জন্য বিভিন্ন এই সন্ধি যে নিয়ম কানুনগুলি আছে, যেগুলি বললাম। ব্যঞ্জন সন্ধির একরকম নিয়ম, আবার নিপাতনের সন্ধি হয়, আবার ওই অনুস্বার সন্ধি হয়, বিসর্গ সন্ধি হয়, ব্যাকরণে নানা রকম সব নিয়ম ইত্যাদি আছে। আমরা পড়েছি বাংলা ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণে একই রকম, যেহেতু সংস্কৃত আমাদের এই ভারতের অধিকাংশ এই ভাষাগুলির মূল, যেটি আমরা মাতৃভাষার মূল আমরা বলতে পারি। তো সেই জন্যই আমাদের বাংলা ব্যাকরণও ওই একই নিয়মে অনেকটাই চলে। তা এই যে 4 রকম, আগে পূর্ব বর্ণ মানে অ, নরেন্দ্রের আগে অ এলো, আর পরবর্ণতে পরে ই এলো, ইন্দ্র, আর জুড়ে গিয়ে কি হলো? অ হলো, রইলো না, ইও রইলো না, এ হয়ে গেল, নরেন্দ্রের এ হয়ে গেল। এবং যে নিয়মটা, তার যে এই সন্ধির যে নিয়ম কানুন যা আছে, সেটাকে মিলে এই যে 4টি জিনিস, একটা পূর্ব বর্ণ হলো, একটা পরবর্ণ হলো, একটা যুক্ত হয়ে একটা নতুন বর্ণ কিছু তৈরি হলো, আর এই সন্ধির যে নিয়ম হলো। বা কেমিস্ট্রিতে যেমন হয়, হাইড্রোজেন বা অক্সিজেন মিলিয়ে H2O হয়, যেমন হয়। বা আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেমন কেমিস্ট্রিতে হয়, কোথাও এনজাইম লাগে, কোথাও ক্যাটালিস্ট লাগে, নানা রকম সব বলা হয় যেগুলি বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে। সেখানেও একটা কিছু, দুটো কিছু মিশে আর একটা কিছু তৈরি হচ্ছে, তৃতীয় একটা কিছু তৈরি হচ্ছে। এবং সেটি মেশানোর জন্য আরো কিছু কারণ রয়েছে, কোন এনজাইম বা ক্যাটালিস্ট বা বিভিন্ন যা কিছু কারণ, কোথাও ইলেকট্রিক স্পার্ক ইত্যাদি, যেখানে যেমন যা নিয়ম কানুন হয়, সেটা যেটা তৈরি হচ্ছে। তো এই যে 4টি যে এই যে বিষয়, সন্ধি যে কোনো কানেকশন করার জন্য, পূর্ব বর্ণ, পরবর্ণ, নতুন একটা বর্ণ তৈরি হলো, আর তার যে নিয়ম, এই যে 4টি জিনিস যেটা ব্যাকরণে আছে, ভাষাতে আছে, সেই কনসেপ্টটা জগতের সর্বত্র প্রয়োগ করে আমাদের কানেক্ট করা হচ্ছে। এবার একটা খুব বড় আমাদের কমিউনিকেশনের অর্থ আসছে, যেটি বলা হলো যে, আমি এই যে কাহিনী যেটা বলেছি উপনিষদের, যে সমগ্র প্রকৃতি, সমগ্র জগতের মধ্যে, উপনিষদে কি বলা হচ্ছে? সর্বম খলুইদম ব্রহ্ম,
সে এক ব্রহ্মই, তিনি সবকিছু হয়েছেন। এক বই দুই নেই। কিন্তু আমরা জগতে কি ডাইভার্সিটি, আমরা সব আলাদা আলাদা বিচ্ছিন্ন মনে হয়, মানে আমাদের সাধারণ চোখে আমি আলাদা, আপনি আলাদা, এই বস্তু আলাদা, ওই ব্যক্তি আলাদা, প্রত্যেকে বিচ্ছিন্ন, আমাদের চক্ষু বিচ্ছিন্ন, আমাদের দৃষ্টি বিচ্ছিন্ন, আমরা সবকিছু ওই কেটে কেটে ভেঙে ভেঙে দেখি এবং তাতে তাতে দুঃখ কষ্ট, অন্যকে কষ্টে নিজে কষ্ট পাই, এভাবে আমরা ভাবি। তাতে কেন হয়? আমাদের ইউটিলিটি অনুযায়ী আমরা নাম রূপের মধ্যে আটকে যাই। বলা হচ্ছে জগতের মধ্যে অস্থি ভাতি প্রিয়, ব্রহ্ম এই রূপে রয়েছেন অস্থি ভাতি প্রিয়, মানে সচ্চিত আনন্দ। আরো তার মধ্যে এই বিকৃতি যেন রূপে নাম এবং রূপ রয়েছে। তা আমরা অস্থি ভাতি প্রিয় না জেনে নাম এবং রূপের মধ্যে আটকে যাচ্ছি। নাম রূপ কিরকম, একটা উদাহরণ যদি দিই ইউটিলিটি অনুযায়ী, যেমন আমার সামনে টেবিল রয়েছে, আমার সামনে চেয়ার রয়েছে, একটা ধরুন কাঠের র্যাক রয়েছে ইত্যাদি। আমরা তাকে কি বলি? কাঠের টেবিল, কাঠের চেয়ার, কাঠের র্যাক বা কাঠের আলমারি, কাঠের আলনা ইত্যাদি। তো আমরা আলাদা রূপ দেখছি, আলাদা নাম দিচ্ছি। কেন? না, আমাদের ইউটিলিটি প্রয়োজন আলাদা। আমাদের ওটাকে আমরা টেবিলের উপর জিনিস রাখছি, চেয়ারের উপর আমি বসছি, আলনাতে জিনিস রাখছি, কাঠের কোনো বাক্সতে আমি বস্তু রাখছি। সেজন্য আমাদের ইউটিলিটি প্রয়োজন আলাদা বলে আমার চোখে তার রূপটা আলাদা, আমি তার নামটা আলাদা। মানে আমি তাকে ভিন্ন ভিন্ন ভাবে ভেদভাবে দেখছি, অভেদভাবে দেখতে পাচ্ছি না। এখন ধরুন ওই উই পোকা নেই, কি যেন কোন পোকা, যেগুলো সেই কাঠ খেয়ে নেয়, যেগুলি উই পোকাই বোধহয়। তো যাই হোক, যে পোকা ধরুন কাঠ খায়, এবার তার দৃষ্টি যদি আসে, সে কাঠগুলিকে কি ওর চেয়ার টেবিল বই দেখবে? সে তা দেখবে না, সে একই দৃষ্টিতে একটাই দেখবে, সে দেখবে তার চোখে এটা কাঠই কাঠ, পুরোটাই উড, পুরোটা একটা অবজেক্ট। কারণ তার ইউটিলিটি দৃষ্টিতে তার কোনো ওই আলাদা চেয়ার, আলাদা টেবিল বসার দৃষ্টি নেই, সেগুলিকে ভিন্ন ভিন্ন ভেদভাবে দেখবে না। সেটা অভেদভাবে পুরোটাই একটা হোমোজিনিয়াস কাঠ হিসেবে দেখবে। কেন? তার সেটাই খাদ্য, পুরোটাই তার জন্য খাদ্য। তো সেই রকম ভাবে এখানে সর্বম খলিদম ব্রহ্ম, সেই একই অস্তিত্ব আছেন সচ্চিদানন্দ, আমরা আমাদের ভেদ বুদ্ধিতে আলাদা দেখছি। তো এই যে সংহিতা এগুলিকে যে সন্ধি করা হচ্ছে, এটার কারণ ওই জন্য এবার অর্থ আসছে, আমরা কানেকশন শেখানো হচ্ছে, কানেক্ট করতে শেখানো হচ্ছে। যে সন্ধি, নানা রকম সন্ধি দেখাবেন, তাতে সকল যেটা অ কোথায় ই কোথায়, যেমন গ্রামারে দুটো আলাদা কিন্তু জুড়ে গেলে যেটা একই হয়ে যাচ্ছে, নর আর ইন্দ্রিয় আলাদা রইল না, নরেন্দ্র হয়ে গেল। সেই রকম জগতের সর্ববস্তুতে, সর্ব বিষয়ে, সর্ব চিন্তা ভাবনায় সব জায়গায় কানেকশনটা, ছোট্ট একটা শিষ্যকে শুরু করছে জীবন এইভাবে শেখাচ্ছে যে এভরিথিং ইজ কানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট। ইকোলজিতে যেমন আজকের দিনে এনভায়রনমেন্টাল সায়েন্সে সব দেখানো হয় যে সবকিছু কানেক্টেড, যেমন ক্যাওস থিওরি ইত্যাদিতে তাতে গল্প উদাহরণ বলা হয় যে কোনো এক জায়গায় একটা প্রজাপতির একটা ডানা কাঁপলো আর অন্য জায়গায় একটা সাইক্লোন হলো, এখানের এই ডানা কাঁপার যে হাওয়া সেটা যেন অন্য জায়গায় যে সাইক্লোন, দুটো যেন সেই হাওয়ার দুটো স্পন্দন যেন ইন্টারকানেক্টেড, অর্থাৎ সমগ্র জগৎ ইন্টারকানেক্টেড। তো সেটি এখানে উদাহরণ দিয়ে, 5 রকম উদাহরণ দিয়ে এই কানেকশন দেখাচ্ছেন। তাহলে এবার কিছুটা আমাদের হয়তো বোঝার সুবিধা হলো যে কেন এটা এই 5 রকম কানেকশন দিতে চলেছেন। আমরা এবার একটা একটা করে সংক্ষেপে যে কানেকশন গুলো নিয়ে নিচ্ছি, শুনে নেব। কি কি কানেকশন? প্রথম কানেকশনটা আসছি যে লোকম। অধিলোকম কি বলা হলো? আজকে তো 15 মিটার আছে, হয়তো 5টাই হয়তো আজকের হয়ে উঠবে না, যেটুকু হয় আমরা দেখবো, তারপর যদি একটা কোশ্চেন আনসারও থাকে আপনাদের, সেটা আলোচনা করব। অধিলোকমে বলছেন যে পৃথিবী পূর্ব রূপম, আর তারপরে কি দাঁড়ান তারপরে নি, अथाधिलोकम पृथिवी पूर्व रूपम द्योरुत्तर रूपम आकाश संदेह वायु संधानम इत्यधिलोकम। স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে। এটি বলা হলো যে লোক সম্বন্ধে যে কানেকশন, যেটা আমরা কানেক্ট করার কথা বললাম, সেখানে পৃথিবী, এই যে আমাদের আর্থ, প্ল্যানেট আর্থ, একে পূর্ব, যেমন নর আর ইন্দ্রের মধ্যে প্রথমটা আগে আছে, তো এখানে পৃথিবীকে পূর্ব, প্রথম বর্ণ বা প্রথম কানেক্টেড বলা হলো। বা হাইড্রোজেন অক্সিজেন মিলে যেমন জল বানে, সেরকম হাইড্রোজেন প্রথমটা। দেউ অর্থাৎ যে স্বর্গলোক আমরা চতুর্দশ ভুবন বলেছিলাম, যে স্বর্গলোককে উত্তর রূপ, সে নর আর ইন্দ্র যেন অ্যাজ ইট ওয়ার, সেটাকে বলা হলো উত্তরোরম, পরের বর্ণ বলা হলো এই উদাহরণস্বরূপে। এবং আকাশ সন্দেহী, সেটা জুড়লে কি হয়, যেমন অ আর ই জুড়লে এ হয়ে যায় নরেন্দ্র, সেরকম যেন পৃথিবী আর আকাশ স্বর্গ জুড়ে এই আকাশ হয়ে যাচ্ছে। এই আমরা যে অন্তরিক্ষ দেখছি, সেই অন্তরিক্ষ সেটি আকাশ হয়ে যাচ্ছে, সেটি কানেক্টেড এই রূপ, যে দুটোকেই জুড়ে রেখেছেন, এদিকে পৃথিবী আর ওদিকে স্বর্গকে জুড়ে রেখেছেন। এবং বায়ু সন্ধানম, কোন নিয়মের দ্বারা জুড়ছেন বা কে জুড়ছে? সে বায়ু মানে এক, অর্থাৎ আমরা এয়ার যেমন বুঝি, আবার অন্য দিক দিয়ে আমরা আগেও পড়েছি
পঞ্চবায়ু বা পঞ্চপ্রাণ, যে আমাদের প্রাণ শক্তি প্রাণবায়ুর দ্বারা যে আমরা প্রাণায়াম যেগুলি আমরা প্রাণ অপান আমরা আগে পড়েছি, সেই প্রাণবায়ু সেটির দ্বারা সন্ধান বা জোড়ার যে কানেক্টেড যে নিয়ম ইত্যাদি, এটি লোকম, একে লোক বলা হলো। ঠিক একইভাবে পরেরটা ছোট্ট আর একটা যদি আজকে সময় হয়ে যায় ওটাও দেখিনি। পরেরটাতে বলছেন अथाधि ज्योतिषम अग्नि पूर्व रूपम आदित्योत्तर रूपम आपसंदेह वैद्युत संधानम इत्यधि ज्योतिषम। এবার জ্যোতি সংক্রান্ত লাইট সংক্রান্ত তিনি বলছেন, সেটা কিরকম বলছেন, যে সেখানে ক্ষেত্রে অগ্নি মানে ফায়ার আগুন সেটি হচ্ছে পূর্ব অংশ, ঠিক একইভাবে পরের অংশ সূর্য, আর সন্ধি হচ্ছে আপ। আপ মানে একদিকে জল, আবার অন্যদিকে ধরলে এখানে যে আগুন আর ওদিকে যেটা সূর্য, তার মধ্যে দিয়ে আমি সেই বললাম যে সূর্যের তাপেই আমাদের জলটা বাষ্প হয়ে যায়, সেই জলটা একরূপে অর্থাৎ জলীয় রূপে তরল রূপে ফ্লুইড রূপে সেটা জল হলো, আবার সেটা বাষ্পরূপে সেটা মেঘ হয়ে রইলো, আকাশে মেঘ হয়ে রইলো। তাই জলের যে ফর্মটাই হলো না কেন, বাষ্পরূপ বা জলীয় রূপ, সেটি হচ্ছে সেই আপ, জলের রূপটা হচ্ছে সন্ধি, সে কানেকশন রইলো আর ফর্ম রইলো। আর বৈদ্যুতের সন্ধান, বিদ্যুৎ তার যে কানেক্টিভিটি, তার দ্বারা কানেক্ট হয়। ঠিক যেমন আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটোর মধ্যে ইলেকট্রিক পাস করি, সেখানে অক্সিজেন যেমন জল তৈরি হয়, H2O তৈরি হয়, এখানে হচ্ছে বিদ্যুৎ, সেই ইলেকট্রিসিটি, সেই বিদ্যুৎকে বলা হচ্ছে। বা আমরা জানি আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, সেখান থেকে মেঘ থেকে এসে বৃষ্টি হয় এখানে মাটিতে, তো সেটিও তার কানেকশনের তার কারণ। এটি মিলিয়ে জ্যোতির তত্ত্ব বলা হলো। আজকে শুধু এই দুটোই সময় হবে, আর তো সময় মনে হচ্ছে হবে না। এবার একটু এই দুটো আলোচনা করে নিই। তাহলে পৃথিবী আর এরপরে স্বর্গ, এর মধ্যে দিয়ে আকাশ কি করে বলা হলো, কিভাবে, এটি হচ্ছে একটা অত্যন্ত সুন্দর কল্পনার মধ্যে দিয়ে যেন আমরা ওই কানেকশনটি, যেটা আমরা বিয়ন্ড, যেটি আমরা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখতে চিনতে জানতে পারছি না, ইন্দ্রিয়াতীত যেটি, সেটা যেন এটার মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। যেমন সে যখন আকাশে যেমন পৃথিবী আর উপরে আমরা যেটা পৃথিবীকে আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিন্তু সেই যে স্বর্গকে প্রত্যক্ষ দেখতে জানতে পারছি না, কিন্তু এই যে আকাশ যাকে দেখছি চোখের সামনে, অন্তরিক্ষ দেখছি, সেখানে বায়ুর ধারা আর দেখতে চিনতে পারি কিরকম না, যখন হাওয়া বয়, হাওয়াতে একটা পাতে উড়ে যায়, বা ধোঁয়া যখন বেরোয়, ধোঁয়াটা ওপরের দিকে, ধূম ওপর দিকে ওঠে, যখন আগুনে মানুষকে দাহ করা হয়, আমাদের গান করা হয়, আমরা জানি যে ওই যে দেখা যায় আনন্দধাম, যখন অগ্নিতে শরীর দাহ সংস্কার হচ্ছে, তো আনন্দধাম সেখানে থেকে প্রত্যক্ষে কি আকাশকে দেখছি, কিন্তু ধোঁয়া যে ঊর্ধ্ব দিকে উঠে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই কল্পনা করে নিচ্ছি এই জ্ঞানের দ্বারা যে সেই ধোঁয়াটা যেন আমাদের কানেক্ট করে দিচ্ছে পৃথিবীর সঙ্গে, ওই যে স্বর্গলোক, যেখানে ঊর্ধ্বলোক বা ইষ্টলোক, যে যা লোকে যেখানে পৌঁছানো, রামকৃষ্ণ লোক, গোলক, বৈকুণ্ঠ, যার যেখানে ইষ্টলোক পৌঁছানো, সে বায়ু বা সেই ধোঁয়া যেন সেখানে পৌঁছে দিচ্ছে। আমরা ওই জন্যই আমরা গান বাঁধি যে ওই যে দেখা যায় আনন্দধাম, আমরা এটার সঙ্গে কানেক্ট করে নিতে পারি। তো এই যে কানেকশনটা, অর্থাৎ আমরা যে কিছু বিচ্ছিন্ন দেখছি আমাদের বর্তমান চোখে, আমরা এখনো আত্মজ্ঞ ব্রহ্মজ্ঞ এখনো ঈশ্বর লাভ হয়নি, কিন্তু এই কানেকশনগুলো আমাদের ছোট্টবেলা থেকে তৈরি করে দিচ্ছে, বা আমাদের জন্য কন্ডিশনিং করে দিচ্ছেন, যেন আমাদের যেন ব্রেনের মধ্যে ওয়্যারিং করে দেওয়া হচ্ছে, যে যেন ওই কানেকশনটা প্রত্যেকে যেন কেউ বিচ্ছিন্ন নয়, যেন সেই একই সর্বম খলিদম ব্রহ্ম এইভাবে যেন আমাদের দেখিয়ে জানিয়ে যেন আমাদের দিচ্ছেন। এই কারেকশনটার জন্য এখানে এই উদাহরণগুলি দেওয়া হলো। আমরা আরো জানি সেই দু একটি কাহিনী বর্তমান যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই মথুরবাবু যখন শরীর গেল, যে তার যেন বা সেই বলরাম বসু বা নানা ক্ষেত্রে কতগুলো আমরা পড়েছি, জানি নানা জায়গায় আমরা পড়েছি উদাহরণ, যে যেন সেই আকাশ থেকে সেই রথ যেন নেমে এলেন, বা সেই যখন রানী রাসমণি যখন শরীর যাচ্ছে ইত্যাদি, যে কোনো কোনো ক্ষেত্রে দেওয়া আছে যে যেন রথ নামছেন, সেখান থেকে যেন সেই ঊর্ধ্বলোক থেকে সেই তারা সেই মানুষ এসে, বিশেষ যে পুরুষ এসে তাদের তাদের যে সূক্ষ্ম শরীরকে সেই সে নিজ নিজের লোকে নিয়ে যাচ্ছেন। দেবযান পিতৃযান যে মার যে বলা হয়, সেখানে এরকম বলা হয়, গীতা তো আমরা পড়েছি, যে সেখানে যেন অমানব কোনো পুরুষ এসে তাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তার দর্শন হচ্ছে, অন্যান্য আমরা মহাপুরুষ শাস্ত্রে এরকম পড়ে থেকেছি, জেনেছি, যে সেখানে এইভাবে বলা হচ্ছে। অর্থাৎ এইটির মধ্যে দিয়ে এটি বোঝানো হলো যে পূর্ব পৃথিবী এবং ওপরে যে স্বর্গ, তার মধ্যে দিয়ে আকাশের দ্বারা এই বায়ু যে ধোঁয়ার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যেন সেই কানেকশনটুকু মনে করার জন্য আমাদের মনে করিয়ে দিচ্ছে, যেন আমাদের স্মৃতিতে সর্বদা থাকে যে তুমি বিচ্ছিন্ন না, তুমি তুমি এই পৃথিবীতে থাকলে ইউ আর অলওয়েজ, ইউ ক্যান কানেক্ট উইথ দেয়ার অর কানেক্ট উইথ দ্যাট, সেই তোমার যে
ঊর্ধ্ব যে লোকের সঙ্গে বা ঊর্ধ্বতমার যে সত্তার সঙ্গে, এটি মনে করাচ্ছেন। ঠিক একইভাবে জ্যোতির ক্ষেত্রে বলা হলো যে এই পৃথিবীতে আগুন, আর ওই দূরে সূর্য, সেটা কত দূরে, কিন্তু এই জলের মধ্যে দিয়ে, ঠিক যেমন এই ইকোলজিক্যাল সাইকেল যেমন চলছে, এই সমুদ্র থেকে বাষ্প উঠে গিয়ে আবার মেঘ হয়ে আবার আসছে, বা আমরা এখানে আগুন দিয়েও আমরা আবার বাষ্প, আমরা ধোঁয়া বেরো উপরে দেখতে পারি, বা সেখানে জলকে ফুটিয়ে দিতে পারি। তো এটির মধ্যে দিয়ে বিদ্যুতের দ্বারা যেমন যেমন আমরা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে আমরা যেমন জল তৈরি করতে পারি, তো সেইভাবে এখানে বলা হচ্ছে যে এই যে কানেকশনটি, এই যে অগ্নি আর ওখানে সূর্য, সূর্যের দ্বারা সূর্যই হচ্ছে এখানে এই জগতের সবকিছু তিনি প্রাণের সবকিছু তিনি দিচ্ছেন। আবার বায়ু সন্ধান যেমন ওখানে প্রাণবায়ু বলা হলো, এই প্রাণবায়ুর দ্বারা সবকিছু আমাদের কর্ম, এই জগতে প্রাণায়ামের দ্বারা সবকিছু আমরা পেতে পারি। ধীরে ধীরে সেই মনকে আমরা কন্ট্রোল করতে পারি। তো সেইভাবে বিদ্যুতের এই যে প্রক্রিয়ার মাধ্যমে অগ্নি এবং আদিত্য যে সূর্য বলা হলো, আমরা ভৌতিক যা কিছু এই জল, বায়ু, বাষ্প এটার মধ্যে দিয়ে সেখানে ভৌতিক যা কিছু পরিবর্তন, যা কিছু ভোগ্য বস্তু, যা কিছু পাওয়া, চেনা, করা, অর্থাৎ যেটি আজকের দিনে ফিজিক্যাল সায়েন্স বলি, যেখানে সেখান থেকে ফিজিক্স দিয়ে আমাদের এই হাইড্রোলিক পাওয়ার বলুন, বা আজকে অ্যাটমিক এনার্জি বা সোলার এনার্জি, যা কিছু আমরা সায়েন্স তৈরি করছি, সেটারও সূক্ষ্ম ভাব যেন এই ইত্যাদি জ্যোতিষম, এই লাইটের এই যে উদাহরণের মধ্যে দিয়ে দেওয়া রইল। তাহলে এই দুটো আমরা পড়লাম, এই দুটোর মধ্যে যে কানেকশন, যে প্রথম যখন মানুষ যখন আগুন একটা মানুষ জানাতে শিখলাম হাজার হাজার বছর আগে, তখনই আমাদের সভ্যতার সূচনা হয়েছিল। যেদিন প্রথম মানুষ চকমকি পাথর নিজে, এর আগে মানুষ দাবানল দেখতো জঙ্গল আগুন জ্বলছে, কিন্তু যেদিন নিজে হাতে আগুন জ্বালাতে পারলো, আগুন নেভাতে তো জল দিয়ে পারছে, যে এখানে যে আপসন্ধি বলা হলো এখানেও, যে জল দিয়ে আমরা সন্ধি কানেকশন, যেটা আগুন কন্ট্রোল করতে পারছি। আর উল্টো দিকে সাইকেলটা কমপ্লিট তখন হবে যখন আগুনকে জ্বালাতেও পারছি, আবার নেভাতেও পারছি, দুটোই জল দিয়ে নেভাতে পারছি, আবার চকমকি পাতি আগুন জ্বালাতে পারছি। সেই দিন মানবের সভ্যতা, পৃথিবীর মানুষের সভ্যতার প্রথম সায়েন্টিফিক, যেটা এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক যেটা জাগরণ, মানুষ যেন সভ্য হলো প্রথম, অর্থাৎ ভৌতিক বিজ্ঞানের দিক দিয়েও। তো সেটিরই এখানে এই এই একটা ইঙ্গিত এখানে দেওয়া রইল। তো এটা যে কানেকশন, এই যে প্রকৃতির সঙ্গে কানেক্ট হওয়া, নিজেকে বিচ্ছিন্ন না হওয়া, নিজেকে হেরে না যাওয়া, পরাজিত ভীতু না ভাবা, তো সেটির মধ্যে দিয়ে, এই দুটি উদাহরণের মধ্যে দিয়ে এই কানেক্টিভিটিটা ঈশ্বরের সঙ্গে একটা দেওয়া রইল। এরপরে পরের তিনটেও আছে, পরের তিনটে হয়তো পরের দিনে আসবো। আজকে যদি কারোর এই যেগুলি বলা হলো, কারোর যদি কোনো প্রশ্ন আলোচনা থাকে একটু হয়তো করতে পারেন। এগুলি অনেকটাই নতুন কনসেপ্ট শোনা বা জানা হলো। কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে থাকলেন একটু চাইলে করতে পারেন। নির্মাল্য আছে, অন্যরা কেউ আছেন। 5 মিনিট অল্প ইতিহাস সময় রয়েছে। কেউ কিছু বলতে সাবজেক্টটা খুব কঠিন লাগছে। হ্যাঁ, ডক্টর লাইরি, হ্যাঁ সাবজেক্টটা বললাম, হ্যাঁ অফকোর্স, মানে খুব কঠিন। হ্যাঁ প্রথমবার আপনার যে একদমই লাগে, হ্যাঁ মানে আমাদের যে জল, বায়ু, আপনি সূর্য, এগুলোর সঙ্গে যে তুলনা হচ্ছে, কিন্তু ঠিক হ্যাঁ মাথায় ঢুকছে না আর কি। হ্যাঁ প্রথম একদমই তাই লাগে। ধরুন যে কোনো সাবজেক্ট, যেমন যে কম্পিউটার প্রথম পড়তে শিখছে, বা কম্পিউটার বা যে কোনো মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, অঙ্ক আঁকা, প্রথমটা একদমই ভজঘট লাগে, কিছু না এদিক ওদিক কিচ্ছু বুঝতে পারি না। তারপরে বারবার বেশিরভাগ করতে করতে কানেকশন গুলি বোঝা যায়। সেই রকমই প্রথমটা বললাম, আমাদের যেহেতু পরম্পরা ধারা হারিয়ে গিয়েছিল অনেক হাজার বছর ধরে, আমরা চৈতন্যদেব এবং তার অন্যান্য মহাপুরুষরা, বিশেষ করে শঙ্করাচার্য, তিনি ভাষ্যের দ্বারা তৈরি করেছেন বলে আমরা, তার সাহায্যে আমরা এইগুলো নিতে পারছি। সেই সময় যেগুলো এগুলো কানেক্টেড ছিল বলে এই ইঙ্গিতগুলো দিলেই তারা শিষ্য বুঝে যেত। ওই যেটা আগের দিনের আমরা অনুবাকে পড়েছিলাম, তিনি শুধু ইঙ্গিত দিচ্ছেন, যেটা এটা পড়বে তাতেই সবাই বুঝে যাচ্ছে। এখন আর পরম্পরা হারিয়ে যাবার জন্য আমাদের কাছে প্রথম অনেকটা শক্ত লাগছে। একটু ওই জন্য আজকে দুটোই পড়লাম, পরের তিনটা পরের দিন আমরা দেখবো। তাতে আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে বারবার পড়তে পড়তে একটু সরগর হবে। তারপরে আপনার ওই সন্ধি যেটা বললেন, হ্যাঁ বিভিন্ন রকম সন্ধি, সেটাও তো হ্যাঁ সেই মানে আমাদের স্কুলে যে গ্রামার পড়েছিলাম, কিন্তু হ্যাঁ এখন এই জিনিসগুলো খুব কিন্তু এই তো অন্তত এইটুকু তো বুঝতে সুবিধা হচ্ছে যে সন্ধি যেটা গ্রামার পড়েছিলাম, নানা রকম গ্রামার, নরেন্দ্র যেমন একটা উদাহরণ দিলাম, তো এখানেও এই জগতের জীবনেও সেরকম একটা সন্ধি দেখিয়ে দেওয়া হচ্ছে। মানে জগতে একটা ইন্টার কানেক্টেড, এভরিথিং ইজ ইন্টার কানেক্টেড, যেমন সন্ধি যেমন কানেকশন হয়ে যাচ্ছে, এখানেও তাই। জীবনটা আমি একটা কোনো বিচ্ছিন্ন নই। মানে প্রত্যেকে আমরা যেমন আজকের দিনে হয় না, মানুষ বলে খুব লোনলি ফিল করছি, মানে খুব বোর ফিল করছি, একা ফিল করছি, আজকের দিনে আরো বেশি হয়। লোক ডিপ্রেসড হয়ে যায়, সবাই ভার্চুয়াল রিয়েলিটিতে আরো বেশি হয়ে যাচ্ছে, এআই তে, সব কম্পিউটার, মোবাইলে।
কিন্তু এখানে দেখাচ্ছে কেউ বাস্তব বিচ্ছিন্ন নয়। তুমি কানেক্ট করতে চাইলে তোমার সমগ্র জগৎ, সমগ্র মহাবিশ্ব তোমার সঙ্গে অলওয়েজ কানেক্টেড, অলওয়েজ অলরেডি কানেক্টেড। মানে তোমাকে শুধু সূত্রটি খুঁজে বার করতে হবে, মানে তোমাকে কানেক্ট করতে হবে না, কানেক্ট হয়েই আছে। ঠিক যেমন নর আর ইন্দ্র আমরা বললেন, ন্যাচারালি শব্দটা নরেন্দ্র হয়ে আসে। আমাকে আমাকে অঙ্ক কষে নরেন্দ্র করতে হয় না, তাড়াতাড়ি যদি নরেন্দ্র নরেন্দ্র বলি এটা মুখের শব্দ ন্যাচারালি নরেন্দ্র হয়েছে, এইভাবেই ন্যাচারালি তৈরি হয় ভাষাটা। সেটাই। এখানেও তাই, যে কানেকশন অলরেডি রয়েছে, তুমি শুধু ভুলে গেছো, হারিয়ে ফেলেছো। ব্রহ্মজ্ঞতা তো সেটাও তো তাই, যে তুমি অলরেডি ব্রহ্ম, বাট ইউ ফরগট দ্যাট। তুমি সেই অলরেডি তাই, চশমা তমসে তুমি তাই, তুমি ভুলে গেছো। তোমার চোখেই চশমা আছে, তুমি চশমা খুঁজছো। সেটাই। এটি মনে করিয়ে দিচ্ছে যে নিজের দিকে আঙুলটা ফেরাও, তো দেখো তুমি একা নও, তুমি সমগ্র জগৎ তোমার সঙ্গে রয়েছে। এই যে কানেকশনটা যখন বুঝবে, অসাধারণ, ধীরে ধীরে যত পড়বো দেখবো অসাধারণ একটা রস বা অসাধারণ একটা আনন্দ এটার মধ্যে পাওয়া যায়। অসাধারণ একটা জিনিস পাওয়া, যেটা বলেছিলাম ব্রহ্ম বর্চসব, বাস্তবিক মানে অর্থ না বুঝেও যেখানে যারা শুদ্ধ উচ্চারণ করতে হয়, সেখানেও যে সে ব্রহ্ম তেজের একটা আভা পাওয়া যায়। অর্থ যখন বুঝে অন্তত, সেটা তো আরো কত না বেশি তাতে আনন্দ হবে, এবং যখন উপলব্ধি যার সম্পূর্ণ হবে। এবং শুরু করছেন দেখুন যে অভ্যুদয় থেকে, এখানে শুরু প্রথমেই একদম হাই স্টেজে নয়, প্রথমে এবিসিডি করে পরে ধীরে ধীরে পিএইচডি, ধীরে ধীরে হায়ার স্টেজে যাবেন। অভ্যুদয় দিয়ে শুরু করছেন, তারপরে সর্বোচ্চতে যাবেন, স্টেপ বাই স্টেপ করে। দেখা যাক কতটা বুঝি আর কি। হ্যাঁ, হবে, আরো নিজেরা একটু পড়বেন। পরের দিন আমরা পরের তিনটে পড়বো, যেটা কি ঠিক কি ছিল পরের তিনটে, প্রজা সম্বন্ধে আসবে, আর ঠিক আর কি আসবে, আর বিদ্যা সম্বন্ধে আসবে, আর আসবে ঠিক। আরেকটি ওই শরীর সম্বন্ধে। আচ্ছা। পরের দিন, আজকে শুধু আমি তাহলে একটু সময়ের সংক্ষেপ জন্য ক্লিয়ার বলবো না, আমি শুধু অর্থটা মূলটা বলে দিলে তাহলে আপনাদের একটু অন্তত আগ্রহটা জাগবে। যেটা আগে হ্যাঁ। বলা হয়েছিল, আচার্য এবং মানে টিচার হচ্ছে ওইরকম একইভাবে পূর্ব, মানে ফার্স্ট হচ্ছে নর আর ইন্দ্রের মধ্যে প্রথম অংশ টিচার, শেষ অংশ হচ্ছে স্টুডেন্ট। এটা খুব সহজে বুঝি। আর কানেকশনে কি হয়, স্কুলে গেলে আমরা কি হয়, কলেজে গেলে আমাদের বিদ্যা, লার্নিং, আর আজকের দিনে সার্টিফিকেট, ডিগ্রি নিচ্ছি, ডিগ্রি ডিপ্লোমা নিচ্ছি, কিন্তু সেই বিদ্যাটি হচ্ছে সেই কানেকশন, যেটা আমরা ফল পাচ্ছি। নর আর ইন্দ্র যে নরেন্দ্র, ফলটা হচ্ছে বিদ্যা। এবং কিসের দ্বারা হচ্ছে? থ্রু এডুকেশন, থ্রু লার্নিং। যেন বিএসসি এমএসসি যে যা পড়ছি, প্রবচনের দ্বারা, লার্নিং, এডুকেশনের দ্বারা এই কানেকশন হচ্ছে। এটা খুব সহজ, এটা তো আমরা প্রত্যেকে আমরা বুঝতে পারি, এটা খটামটা লাগে না। পরেরটা আবার সহজেই বোঝা যায়, যে আমরা ব্যাখ্যায় বিস্তারে পরের দিনই আসবো। মা হচ্ছেন, মাদার হচ্ছেন পূর্ব অংশ, এবং পিতা, ফাদার পরের অংশ। সন্তান, তার যে ডটার বা সান, যে চাইল্ড হচ্ছে তার ফল, তার কানেকশন। প্রজনন, যে তার যে প্রক্রিয়েশন, রিজেনারেশন, সেটি হচ্ছে তার প্রক্রিয়াটি, তার প্রজনন, সেটিকে সন্ধান কানেকশন বলা হলো। লাস্টটিতে বলা হচ্ছিল যে কথা যেমন আমরা বলি, ওপরের ঠোঁট, নিচের ঠোঁট, নিচে ওপরের চোয়াল, নিচের চোয়াল, তো নিচের চোয়ালটা কারণ প্রথম অংশ, ওপরের চোয়ালটা সেকেন্ড অংশ। এই কথা, এই যেটা আমরা চোয়ালের নাড়াতে কথাবার্তা বলি, হ্যাঁ, বা ল্যাঙ্গুয়েজ বলি, সেই বাত, এবং জিভার নড়াচড়ার দ্বারা আমরা জানি কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, জিভার অষ্টবর্ণ ইত্যাদি, এটার দ্বারা বাক আমরা কথা বলি। অর্থটা আমরা তো এটা কানেকশন সহজে বুঝছি, কিন্তু পরের তিনটা আমরা ব্যাখ্যা পরের দিনই আসবো। ওটার মধ্যেও যে একটা লোয়ার লেয়ার, একটা ডিপার লেয়ার অর্থ আছে, পরের দিনে আসবে। আজকে আর কেউ কিছু কিছু বলতে চাইবেন, কোনো আলোচনার প্রশ্ন বা কিছু? না হলে আমরা শেষ করবো, সময় হয়েছে। মানে এটা আরো কয়েকবার মানে আপনার এই এক্সপ্লেনেশনটা আর একটু শুনে নিন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনার এটা যদি রেকর্ডিং হয় শুনে নিতে পারেন, না পরের দিন হলে আবার বাকি তিনটে হবে। আজকে তো দুটোই পড়লাম, পরের তিনটা ব্যাখ্যা পরের দিনই হবে। তো সব মিলিয়ে মহারাজ, আমরা যারা আপনার এই ক্লাসে জয়েন করতে পারবো না, তো পরে যে কোয়েশ্চেন গুলো শুনে শুনে, ধরুন আমাদের কিছু কোয়েশ্চেন থাকলো, সেটা আমরা কিভাবে, ওই বৃহস্পতিবার ঠিক তো আছে, আমি এই তাহলে ক্লাসটা। এখন, হ্যাঁ, আমি একবার তাহলে প্রথমে এটা বিধিবদ্ধ ভাবে উপনিষদ পড়ছি, বিধিবদ্ধ শেষ করে নিই, তারপর ওটাই আসছি। শান্তি মন্ত্র বলে আমি শেষ করি আগে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণ।